চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা। এর আগেও আমাদের চ্যানেলে শ্রী শরৎচন্দ্রের বেশ কয়েকটি গল্প আপনারা শুনেছেন। এর মধ্যে অন্যতম রামের সুমতি, মেজ দিদি, বিন্দুর ছেলে, কোরেল এবং সদ্য প্রকাশিত একটি উপন্যাস দত্তা। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প বোঝা। সাগরপুরে আজ মহাথুম। উপলক্ষ বিয়ে। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে সারা গ্রাম সরগরম। পুরো একটি সপ্তাহ ধরে এমন হইচই রই কাণ্ড বেঁধে গিয়েছে যে গ্রামের পার্শ্ববর্তী আরো 4-5 ক্রোশের সকল লোকে জানে এখানে জম্পেশ এক বিয়ের আসর বুঝতে চলেছে বটে। রাজসূয় যজ্ঞে ঢাক ঢোলকের এমন সমাবেশ, সানাই দলের এমন কলতান, কাঁসর বাদ্যের এমন প্রচণ্ড বাজনার রোল উঠেছিল যে গ্রামের লোক ইতিপূর্বেই এমন কাণ্ড আর কখনো দেখেনি। এবং এই এত সমারোহের কারণ হচ্ছে এক 14 বছর বয়সী নাবালক বালকের বিয়ে। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করে আজ চারদিক এমন সরগরম। হরদেব মিত্র বেশ বড় লোক, প্রায় 25-26 হাজার টাকা তার বাৎসরিকায়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। এত অল্প বয়সে বিয়ের একমাত্র কারণ হচ্ছে সত্যেন্দ্রর মায়ের পুত্রবধূর মুখ দেখবার একান্ত স্বাদ। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর ছোট মেয়ে সরলার সঙ্গে সত্যেন্দ্রর বিয়ে হয়ে গেল। একেবারে লক্ষ্মীমন্ত রাঙাবু। সবাই এক বাক্যে স্বীকার করল সত্যেন্দ্র মহা খুশি হবে বটে। 10 বছরের টুকটুকে ছোট্ট বউটির মুখ দেখে সত্যেন্দ্রর মা বড় খুশি হলেন। বিয়ের পরের বছরেই হরদেব বাবু ঘরে পুত্রবধূকে আনলেন, কারণ গৃহিণীর এতে একেবারেই মত ছিল না যে ছেলের বউকে তিনি বাপের বাড়িতে রেখে দেবেন। এমনিতেই সত্যেন্দ্রর পড়াশোনার সুবিধার জন্য হরদেব বাবুকে সস্ত্রীক কলকাতাতেই থাকতে হতো। এখন সরলাও কলকাতায় আসলো। অল্প বয়সে বিয়ে হয়েছে বলে সরলা হরদেব বাবুর সঙ্গে কথা বলতো। এমনকি সত্যেন্দ্র সামনে উপস্থিত থাকলেও সে শাশুড়ির সঙ্গে কথাবার্তা বলতো। এতে গৃহিণীর সুকুবই অসুখ ছিল না মোটেও। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাড়ি নিয়ে গেলেন। তার 2-1 মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করে বলেছিল, বইগুলো ছাদা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যে যেগুলো দেখে। কথাটা মা বুঝলেন। হরদেব বাবুরও কানে গেল। তিনি হাসতে হাসতে ছেলের বউকে আনতে পাঠালেন। লিখলেন, আমার বাটিতে বড় গোলযোগ উপস্থিত হইতেছে, মা ভিন্ন বোধহয় থামিবে না, সুতরাং মাকে পাঠাইয়া দিবেন। আবার সরলা এলো। সত্যর সমস্ত রকম ছোটখাটো কাজগুলো সেই করত।
বইগুলো ছেড়ে মুছে সাজিয়ে রাখা, কলেজের কাপড় জামাগুলো ঠিক করে রাখা, শু জুতো সবসময় চকচকে থাকছে কিনা তা নজরে রাখা, সত্যেন্দ্র কলেজ বেরোনোর সময় ঘড়ি, রুমাল ইত্যাদি এগিয়ে দেওয়া, এই সব দিকে একা সরলাই নজর রাখত। সরলা না থাকলে এইসবের গন্ডগোল ঘটে যেত। সত্যি, সত্যেন্দ্রর মতন এমন অন্যমনস্ক লোক কেউ কখনো দেখেনি বটে। সরলা ছাড়া অন্য কারোর কাজ সত্যেন্দ্রর পছন্দ হতো না, তাই আর কারোর ওপর ভরসা না করে সরলাই তাকে সব সময় সব কিছু দিয়ে সামলে রাখত। সুশীলা সরলার বড় দিদি, আজ তার ছেলের মুখে ভাত। সুতরাং কামাখ্যাবাবু তার দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাড়ি নিয়ে যাবার জন্য কলকাতায় আসলেন। সরলার দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাবার জন্য বিশেষ অনুরোধ করে চিঠি লিখেছিলেন, খুব করে অনুরোধ করেছিলেন তার বোনটিকে। সরলা প্রায় 3 বছর যাবৎ দীরজানপুরে যায়নি। এইবারে সত্যেন্দ্রও যখন সঙ্গে যেতে রাজি হলো, তখন কামাখ্যাবাবু পরমানন্দে মেয়ে জামাইকে নিয়ে দেশে ফিরে এলেন। সরলার মা আজ বহুদিন পর তাদের কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন। খুশি হল সুশীলা ও বাড়িরা সকলেও। শুভ কর্ম নির্বিঘ্নে সমাধা হয়ে যাবার পর সত্যেন্দ্র বাড়ি ফিরতে চাইলে সরলার মা এসে বললেন, এতদিন পরে এসেছো বাবা জীবন, আরো কিছুদিন থাকতে হবে, কিন্তু মায়ের কথা খেনি রাখো বাবা। সরলাও ছাড়ল না। সুতরাং আরো 2-4 দিন থাকতে সত্যেন্দ্র রাজি হল। দেখতে দেখতে 2-4 দিনও কেটে গেল, তবু সরলা যেতে চায় না। কিন্তু এবারে তো না ফিরলে যে হবেই না একদম। সত্যেন্দ্রর পড়াশোনার যেমন বিস্তর ক্ষতি হচ্ছে, তেমনি অকারণে কলেজ কামাইও পড়ছে। পরীক্ষার তো আর বেশি দেরিও নেই। আসবার সময়ে সরলা সত্যেন্দ্রকে জিজ্ঞাসা করল, আমাকে আবার কবে নিয়ে যাবে? যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র খুশি হল। সরলা এতটা সহজভাবে মেনে নেবে সে সেটা ভাবেইনি। সজল চোখে স্বামীকে বিদায় দিতে দিতে সরলা স্মিত হেসে বলল, আমার জন্য চিন্তা করো না, আর বেশি রাত্রি পর্যন্ত পড়াশোনা করে যেন অসুখে পড়ো না। রাত্রি 10টার বেশি না পড়বার জন্য সরলা বিশেষ করে তাকে মাথার দিব্যি দিয়ে দিল। কি একটা উদাস পাড়া প্রাণ নিয়ে সত্যেন্দ্র সেদিন কলকাতায় ফিরে এলো। সেদিন দুপুর নাগাদ সত্যেন্দ্রনাথ একখানা বই নিয়ে বসেছিল। বইয়ের পৃষ্ঠাগুলোর সঙ্গে তার মনের যেন রীতিমতন একটা দ্বন্দ্বযুদ্ধ চলছিল। সত্যেন্দ্র হিসেব করে দেখল, সারাটা দিনে মোটে 26টা লাইন পড়া হয়েছে। আপন মনে দুঃখ পেল সে। রাগে গজগজ করতে করতে বিড়বিড় করতে লাগলো, এভাবে পড়লে কি পাস করবো? এই সবাই পোড়ামুখী সরলার দোষ। 7 দিন হলো এসেছি, এখনো পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলে বরঞ্চ ভালো করে পড়বো, কিন্তু এখনো দেখছি ঠিক উল্টো। না, গাড়িতে কানতে যাবো, তাহলে লজ্জার খাতিরে কি ফেল হব? সত্যেন্দ্র সরলাকে আনতে এসে দেখল সে ভয়ানক অসুখে পড়েছে হঠাৎ। বাড়ির লোকে খবর দিতে চাইলেও সরলার বারণে কে তাও করতে পারেনি। সরলা বলেছিল, এমনিতেই এখানে অনেক দিন থেকে তার লেখাপড়া, কলেজ এসবের ক্ষতি হয়েছে। এখন অসুখ শুনে দৌড়ে এলে ওর খুব লোকসান হবে।
কিন্তু দিন দুয়েকের মধ্যে আচমকাই সরলার অসুখ বেড়ে যায়। একই দিনের মধ্যে দুপুরে অবস্থা পড়তির দিকে যেতে যেতে রাত্রে আরো চরমে ওঠে। কবিরাজ বদ্যি শত চেষ্টা করেও তার শরীর ভালো করতে পারছিলেন না। এমন সময় হঠাৎ করেই সত্যেন্দ্রর আগমন হয়। তার চিরপরিচিত সড়কে শয্যার সাথে প্রায় মিশে যাওয়া অবস্থায় দেখে ওর কণ্ঠ দিয়ে সমস্ত স্বর লোপ পায় যেন। সে কোনো রকমে তার দুর্বল কাঁপা হাত দিয়ে স্বামীর হাত দুটোকে ধরে বলে, পর জন্মে বিশ্বাস করো। করতাম কিনা জানি না, কিন্তু কিন্তু আজ থেকে বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পেল। সে জানে সত্যেন্দ্র ওর মনের কথা মুখে আসার আগেই বুঝে যায়। সরলার ওষুধ খাবার সময় হয়েছে দেখে কামাখ্যাবাবু, হরদেব বাবু এবং ডাক্তার সাহেব ঘরের ভিতরে এলেন। ডাক্তার নাড়ি টিপে পরীক্ষা করে এক নজর তাকালেন সরলার বাবার দিকে। তার দৃষ্টির ইঙ্গিতে বুঝতে অসুবিধা হলো না যে আশা নেই। পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হল। সন্ধ্যার সময় হরদেব বাবু সত্যেন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। কি যেন একটা হয়ে গেল, খুব বড় কিছু, খুব গুরুতর। রাজসজ্জায় ঘুমিয়ে এতকাল ইন্দ্রত্বের সুখ কিছুটা উপলব্ধি করতে শিখেছিলাম। ঠিক তখনই কে যেন এক টান মেরে আমার সুখের সমস্ত স্বপ্নটুকু ভেঙে দিল। আমার বোধ করি আর কখনো চোখে নিদ্রা আসবে না। এখন মাঝরাত, শত চেষ্টা করেও ঘুমোতে পারলাম না। কি করি বা শোব? আমার আজীবন সহচর্যে অগ্নিশয্যায় শুয়ে পড়ছে, আর সেখানে আমি কিভাবে? সব যেন উল্টো পাল্টে গেল একদম। জীবনের কেন্দ্রবিন্দু অব্দি টলে গিয়েছে, কিছুই যেন আর ঠাওর হয় না। এ কি হলো? আমার সাথেই কেন হলো? কোনো কি শেষ নেই? সত্যি নেই। মধ্যরাতে সত্যেন্দ্রনাথ জানলায় বসে সাগরপুরের অন্ধকার দেখছিল। চারপাশের কি একটা বিভীষিকাময় নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রের ভিতরের হাহাকারের সঙ্গে মিশে আরো সবকিছুকে যেন বেদনাময় করে তুলেছিল। সামনে থেকে একটা দমকা হাওয়া শোঁ শোঁ শব্দ করে সত্যেন্দ্রর চারদিকে এক পাক্ষেই মিলিয়ে গেল নৈশ বাতাসে। কিছু কি বলে গেল? হয়তো সেটাই বলল। নেই নেই, সে নেই। আজ কত দিন হয়ে গেল সরলা চলে গেছে। সেই দিন থেকে সত্যেন্দ্র আর ঘুমোয় না। যেটুকু ঘোর ধরে যায় তা কেবলই তন্দ্রা। কে যেন বাতাসে বারবার ফিস ফিস করে বলে, শোনাবো। আর কতদিন জানলার সামনে এইভাবে বসে থাকবে? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখছিল। রোজই দেখে। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষভাবে দেখে। চোখ বুঝতে সাহস হয় না, পাছে সেটি হারিয়ে যায়। দেখতে দেখতে ক্লান্ত হলে সেইখানেই লুটিয়ে পড়ে।
ঘুম হয় না, ছেঁড়া ছেঁড়া তন্দ্রা। সকালে ঘোর ভঙ্গ হলে আবার সেই তারাটিকে দেখবার চেষ্টা করে, কিন্তু কিন্তু সেও যে আর নেই। কখন আবার আধার রাত নামবে ভালো লাগে না সত্যেন্দ্রর। জ্যোৎস্না দেখে তার আর আনন্দ হয় না। সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল করেছে, পাশ করবার ইচ্ছেও আর নেই। তার সমস্ত উৎসাহ যেন এক দমকায় নিভে গিয়েছে। হরদেব বাবু সপরিবারে দেশে চলে এসেছেন। সত্যেন্দ্রই বলেছিল সে বাড়ি থেকে ভালো করে পরীক্ষা দিতে পারবে। শহরের অত গন্ডগোলে ভালো করে তার পড়াশোনা হয় না। আর সেই শুনেই তার বাবা আর আপত্তি করেননি। সত্যেন্দ্র এখন একরকমের লোক হয়ে গিয়েছে। মুখখানা দেখলে মনে হয় যেন যেন বহু দিন খেতে পায়নি, যেন মস্ত বড় অসুখ থেকে সত্য আরোগ্য লাভ করেছে। দুপুরবেলা সত্যেন্দ্র ঘরের দরজা বন্ধ করে, ফটোগ্রাফ ছেড়ে, ধুলো ময়লা পরিষ্কার করে নিজের পুরনো বইগুলো সাজাতে বসে হারমোনিয়ামের ঝাঁপ খুলে মিছামিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কার করা বইগুলোকে আবারও পরিষ্কার করে ভালো ভালো কাগজ খাম দিয়ে সরলাকে চিঠি লিখে কি একটা শিরোনামা দিয়ে নিজের বাক্সে বন্ধ করে রাখে। যন্ত্রণা, চূড়ান্ত যন্ত্রণা ভোগ করছে সে। ওহে সত্যেন্দ্রনাথ, তুমি একা নও। অনেকের কপালে তোমারই মতন অল্প বয়সেই পুড়ে যায়, কিন্তু সকলেই কি তোমার মতন পাগল হয়? সাবধান, সাবধান সত্য। সব কিছুর একটা সীমা আছে। স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে। আর যদি সেই সীমা ছাড়িয়ে যাও তবে কষ্ট পাবে। কেউ তখন সামনে রাখতে পারবে না তোমায়, কেউ না। সত্যেন্দ্রর মা বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডেকে বললেন, আমাদের সত্যের কি হয়েছে দেখেছ? দেখছি তো, কিন্তু কি যে করি। ছেলের আবার বিয়ে দাও। ভালো বউ হলে সত্য আমার আবার হাসবে, আবার কথা বলবে। সেদিন সত্য খেতে বসলে মা বললেন, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে তোমাকে আবার বিয়ে করতে হবে। এই কথা? তা পুরো বয়সে আবার ওসব কেন? বাবা, এই 21 বছর বয়সে কেউ বুড়ো হয় না বাবা। কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয়। তবু আজ বাধ্য হল। আমায় কঠিন হৃদয় ভেবো না বাবা, কিন্তু আমি যে আর একা থাকতে পারছি না। তোমাকে যেভাবে দেখতে পারছি না বাবা। পরদিন সকালে সত্যেন্দ্রর বাবা হরদেব বাবুও ছেলেকে ডেকে ওই কথাই বললেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেব বাবু বুঝলেন পৌনভাব সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে ঢুকে এসে সরলার ফটোর সামনে দাঁড়িয়ে বললে, শুনছ সর, আমার বিয়ে হবে। ফটোগ্রাফ কথা বলতে পারে না, পারলে কি বলতো? বেশ তো, বলতো কি? সত্যেন্দ্রর আবার কলকাতায় বিয়ে হলো। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল বউয়ের মুখখানি বড় সুন্দর। সত্যেন্দ্র ভাবল হোক সুন্দর, তবুও তো তার মাথায় একটা বোঝা চাপল। বিয়ের পর 2 বছর নতুন বউ নলিনী বাপের বাড়িতে রইল। 3য় বছরে সে শ্বশুর বাড়িতে এসেছে। সত্যেন্দ্রর মা নতুন বউয়ের চাঁদপানা মুখ দেখে
সরলাকে ভুলবার চেষ্টা করলেন, আবার নতুন করে সুখের সংসার পাতবার চেষ্টায় লেগে পড়লেন। দিন কতক পরের এক রাতের কথা, সত্যেন্দ্র আর নলিনী যখন পাশাপাশি শুয়ে থাকে তখন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন, কেন আমার প্রতি এত অনীহা ওনার? এদিকে সত্য ভাবে, এই কোথাকার কে সে আমার সরুর জায়গায় শুয়ে থাকে? নতুন বউ লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। সত্যেন্দ্র ভাবে, যত কথা না বলে ততই ভালো। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভেঙে যেতেই সে দেখল বিছানায় আর কেউ নেই। ভালো করে সামনে চাইতেই চোখে পড়ল কি একজন যেন জানলায় বসে আছে। জানলা খোলা, খোলা পথ দিয়ে স্নিগ্ধ জ্যোৎস্না প্রবেশ করে ঘরে এসে পড়েছে। সেই আলোতে সত্যেন্দ্র নলিনীর মুখের কিছুটা অংশ দেখতে পেল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোয় সেই মুখখানিকে তার বড় সুন্দর দেখালো। কিন্তু এ কি, সত্য স্পষ্ট শুনল নলিনী কাঁদছে। সে ডাকল, নলিনী। নলিনী এবারে চমকে উঠল। তার স্বামী তাকে ডাকছে। অন্য মেয়ে হলে কি করতো কি জানি, কিন্তু নলিনী ধীরে ধীরে কাছে এসে বসল। তুমি কাঁদছো কেন? নলিনীর চোখের জলের বেগ দ্বিগুণ বেড়ে উঠল। বিয়ের 3 বছরের মাথায় এই প্রথম তার স্বামীর মুখ থেকে এমন আদরের কথা শুনল সে। খানিকক্ষণ পর চোখ মুছে ধীরে ধীরে নলিনী বলল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন সে দেখতে পারে না, বা বলা ভালো দেখতে চায় না। সত্যেন্দ্ররও বড় কান্না পাচ্ছিল। কোন ক্রমে সে নিজেকে সামনে নিয়ে বলল, দেখতে পারি না তোমাকে কে বলল? তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তর থেকে সব কথা শুনতে লাগল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, ভেবেছিলাম এই কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না। সকল কথা খুলে বললে বুঝতে যে আমি কেন এমন। আমি আসলে সরলাকে, মানে আমার প্রথম স্ত্রীকে এখনো ভুলতে পারিনি। আর ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছেও করি না। তুমি এক হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে আমি কখনো সুখী করতে পারবো এ আশা রাখার সাহস হয় না। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি। আর তাই নিজের ইচ্ছায় তোমাকে হয়তো কোনদিন ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসে থাকল। নলিনী এখনো নিঃশব্দে কেঁদেই চলেছে। সত্যেন্দ্রর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একে একে সরলার কথা তার সমস্ত মনে পড়তে লাগলো। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জেগে উঠল তার। সত্যেন্দ্র খুব চেষ্টা করল অশ্রু সংবরণ করার, কিন্তু যেমন করে সে সরলাকে ধরে রাখতে পারেনি, নিজের চোখের জলকেও সে একইভাবে আটকে রাখতে পারল না। চোখ মুছে সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে পড়ল। কেঁদো না নলিনী, আমার হাত কি? নিশীথের অন্তরে আমি কি যন্ত্রণাই যে ভোগ করি তা কেউ জানে না।
মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো চায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কজনই বা বুঝে। কিন্তু নলিনী বড় বুদ্ধিমতী। সে তার স্বামীর কষ্ট বুঝল। স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখ থেকে শুনল, তবুও তার কোনো অভিমান হল না। বোকা মেয়ে, 16 বছর বয়সে যদি অভিমান না করবে তো আর কবে করবে সে? কিন্তু নলিনী ভাবল, অভিমান আগে না স্বামী আগে? সেদিন থেকে কি করলে স্বামীর কষ্ট যায় এটাই তার কাছে একমাত্র চিন্তার বিষয়বস্তু হয়ে গেল। কি করলে স্বামী সতীনকে ভুলতে পারেন এ কথা কিন্তু সে একবারও ভাবল না। ব্যথার যদি কেউ ব্যথী হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করে শোনে, তাহলে বোধহয় তার মতন বন্ধু এ জগতে আর কেউই হয় না। এরপর সত্যেন্দ্র নলিনীকে প্রায়ই তার আগের কথাগুলো নিয়ে নানান গল্প শোনাত। কত রাত্রি যে দুজনের এমন সব কথায় পেরিয়ে যেত তার কোনো ঠিক নেই। সত্যেন্দ্র যে কেবল বলেই যেত তাই নয়, নলিনী আগ্রহের সাথে স্বামীর পূর্ব ভালোবাসার সকল কথা এক মনে শুনতে ভালোবাসত। প্রায় 2 বছর পরের কথা। নলিনীর বয়স তখন 18 প্রায়। তার এখন আগের মতন কষ্ট নেই। স্বামী এখন তাকে আর অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা সে অর্জন করেছে। সাধনার মিষ্টি ফল নলিনী খরা পূর্ণ করে পেয়েছে। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তার অনেক পরিবর্তন হয়েছে। কাছারির কাজকর্মের অবকাশে সে এখন নলিনীর সাথে গল্প করে, উপহাস করে, গান বাজনা করে আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হয়েছে। মানুষ যেটা পায় না সেইটাই তার অত্যন্ত প্রিয় সামগ্রী হয়ে দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমনই। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজে বেড়াও। আমি কিন্তু শান্তি ভোগ করছি, তবুও কোথা থেকে যেন অশান্তিকে টেনে বের করি। ছল ধরা যেন মানুষের স্বভাবসিদ্ধ ভাব। যে মাছটা পালিয়ে যায় সেইটাই কি ছাই পুকুরের একমাত্র বড় মাছ হয়? কিন্তু বোঝে কজন মানুষ? আমাদের সত্যেন্দ্রনাথও যে সেই রকমই মানুষের তলে। মানুষের স্বভাব কোথায় যাবে? এত ভালোবাসা, এত যত্ন, এত শান্তির মধ্যেও তার হৃদয়ে মাঝে মাঝেই বিদ্যুতের মতন অশান্তি জেগে ওঠে। নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো সে বিপ্লব বেঁধে যায়, যা সামলাতে গিয়ে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তার মনে হয় সে বুঝি আর সামলাতে পারবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হয়ে যাবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখলে সত্যেন্দ্র ভাবে, সরলা থাকলে বোধহয় এমনটি হতো না। হতো কিনা ভগবানই জানেন। হয়তো হতো না, কিংবা হয়তো এখনকার অপেক্ষা চতুর্গুণ হতো। কিন্তু তাতে কি? আসল কথা এই যে সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলতে পারেনি। কাছারি থেকে এসে যদি নলিনীকে সে দেখতে না পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানত এখনো তিনি সরলাকে ভোলেননি। একেবারে ভুলে যান এই ইচ্ছা নলিনীর মনেও কখনো যদিও আসেনি, তবে অনর্থক মনে করে কষ্ট না পান এই জন্যই সে সর্বদা কাছে থাকত, যত্ন করত। নাই বা ভুলুন তিনি, কিন্তু তাকে তো তাই বলে অযত্ন করেন না। আর এটাই নলিনীর কাছে ঢের পাওনা। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলকাতায় তার বাড়ি নলিনীদের বাড়ির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাকে কাকা বলে ডাকে।
রায় খুড়িমা প্রায় প্রতিদিনই সত্যেন্দ্রর বাড়িতে বেড়াতে আসেন। গোপীবাবুও আসেন প্রায়। গ্রাম সম্পর্কে খুড় শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাড়ি তার বাড়ি থেকে দূর হলেও উভয়ে পরিবারে বেশ মেলামেশি হয়ে গিয়েছে। নলিনীও মাঝে মধ্যে কাকার বাড়ি বেড়াতে যায়। গোপীবাবুর মেয়ে হেমার সঙ্গে তার বড় ভাব, একেবারে ছেলেবেলার সাথে। কেউ কাউকে সহজে ছাড়তেই চায় না। সেদিনকার কথা, সবে 12টা বেজেছে, সত্যেন্দ্র কাছারি চলে গেছে। হাতে তেমন কোনো কাজ নেই দেখে নলিনী ছবি আঁকতে বসল। আর ঠিক তখনই শুনল একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। কে এলো? হেম নাকি? নলিনীর মুখের কথা মুখেই রয়ে গেল। সঙ্গে সঙ্গে ভীষণ কোলাহল করতে করতে হেমাঙ্গিনী এসে উপস্থিত হলো। হেমা এসে একেবারে নলিনীর চুল ধরে পড়ল। আর লেখাপড়ার দরকার নেই, ওঠো, আমাদের বাড়ি চলো, কাল দাদার বউ এসেছে। বউ এসেছে? তার সঙ্গে আনলে না কেন? তা কি হয়? নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? আমি মা তবে যাব কেন? তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি, চল। চুল ধরে টেনে নিয়ে গেলে কেবল নলিনী কেন, সকলেই যেতে বাধ্য। তাই নলিনীকেও যেতে হলো। যদিও নলিনী যেতে একটু ইতস্তত করছিল, কারণ ওদের বাড়ি একবার গেলে ফিরতে দেরি হবেই হবে। আগে 2-1 দিন এমন হয়েছে। হেমার বাড়ি থেকে নলিনী ফেরবার আগেই সত্যেন্দ্রনাথ কাছারি থেকে ফিরে এসেছিলেন। সেই সময় সত্যেন্দ্রর বড় অসুবিধা হয়। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড্ড লজ্জা পেত। কারণ সে জানত কাছারি থেকে ফিরে এসে তার হাতের বাতাস না খেলে স্বামীর গরম ছুটত না। কিন্তু সবই বিধাতার ইচ্ছে। বহু চেষ্টা করেও আজও নলিনী 7টার আগে বাড়ি ফিরতে পারল না। সে এসে দেখল সত্যেন্দ্র বসে খবরের কাগজ পড়ছে। তখন সে কিছু খায়নি। স্বামীকে খাওয়াবার ভার নলিনী নিজের হাতেই রেখেছিল। নলিনী ইতস্তত করতে করতে স্বামীর কাছে আসলে সত্যেন্দ্র তার দিকে চেয়ে হাসল। কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হল না। তার ভিতর কেমন যেন শিউরে উঠল। আসন পেতে নলিনী জল খাবার খাওয়াতে চেষ্টা করল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শ করল না। তার নাকি একেবারেই খিদে নেই। বহু সাধ্য সাধনাতেও সে কিছুই দাঁতে কাটল না। নলিনী বিলক্ষণ বুঝল এ সবটাই তার অভিমান। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাবে। তার স্বামী উপেন্দ্রবাবু তাকে নিতে এসেছেন। নলিনী বহু দিন হল হেমার সঙ্গে দেখা করতে চায়নি। তাই আজ হেমা অনেক দুঃখ করে ওকে যেতে লিখেছে। কিন্তু নলিনী প্রতিজ্ঞা করেছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাবে না। অথচ আজ সে প্রতিজ্ঞা রক্ষা করতে গেলে তার প্রিয় সখীর সঙ্গে আর দেখাই হবে না। নলিনী বড় বিপদে পড়ল। হেমা চিঠিতে লিখেছে যে ওরা 3টের ট্রেনে রওনা হবে। তাহলে স্বামীর অনুমতি নেবে কিভাবে নলিনী? আপন মনে অনেক তর্কের পর নলিনী যাওয়াই স্থির করল। যাবার সময় দাসীকে ডেকে সে বলে দিল, শোনো জবা, খবরদার ভুল করিসনি। একেবারে কাঁটায় কাঁটায় ঠিক 3টের সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠাতে বলবি। দাসী মনে করে গাড়ি পাঠায়, কিন্তু হেমার ওই 3টের ট্রেনে আর যাওয়া হয়নি। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছেড়ে দিল না। অনেক জেদ করেও নলিনী হেমার হাত এড়াতে পারল না। হেমা এইবারে অনেক দিনের জন্য চলে যাচ্ছে। কতকাল আর দেখা হবে না, সহজে কি ছেড়ে দেয়? এদিকে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী রাগ করবেন, এই কথা বলতে নলিনীর লজ্জা হচ্ছিল। কেই বা এই ভীষণ সত্যি প্রকাশ করতে চায়, কেই বা নিজ মুখেই হীনতা স্বীকার করে, বিশেষ করে এই বয়সে। তবু উপায় নেই দেখে অবশেষে নলিনী সে কথাও সখীকে বলল।
কিন্তু হেমা কিছুতেই বিশ্বাস করল না, বরঞ্চ এককাল হেসে সে বলল, বোকা মানিও না তো আমাকে। রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উপেন বাবু অনেক রাগ করতে চান। পুরুষ মানুষের রাগ ভাঙাতে কেমন করে হয় তা বিয়ের এতকাল পর তোমাকে আলাদা করে শেখাতে হবে বুঝি? এখন চুপটি করে বসো। নতুন একটা সেলাই তুলেছে পিলক ভারে, ওনার জন্য আনছি, দেখে বলো কেমন ধারা হয়েছে। হেমা হাসতে হাসতে কথাটা উড়িয়ে দিলেও নলিনী কিন্তু মনে মনে দুঃখ পেল। সকলের স্বামী কি এক ছাঁচে করা? সকলেই কি উপেন বাবুর মতন? নলিনী যখন বাড়ি ফিরল তখন রাত্রি 10টা বেজে গিয়েছে। এসে শুনল বাবু বাইরে শুয়ে পড়েছেন। মাতঙ্গিনী ওরফে মাতু, নলিনীর বাপের বাড়ির ঝি, সে নলিনীর সঙ্গে এসেছিল। অনেক দিনের লোক, বিশেষত সে নলিনীকে অত্যন্ত স্নেহ করত, তাই শাসন করার অধিকারও রাখত। সেজন্য নলিনী আজ ফিরতেই সে তাকে 10টা কথা শুনিয়ে দিল। বাড়ির মধ্যে সেই কেবল জানত সত্যবাবু বিলক্ষণ রাগ করেই বাইরের বিছানা পাতার হুকুম দিয়েছেন। গভীর রাত্রে বিছানায় শুয়ে চোখ বুজে সত্যেন্দ্রনাথ যখন পূর্ব স্মৃতি জাগিয়ে তোলবার চেষ্টা করছিল, সরলার মুখের সাথে নলিনীর মুখের সাদৃশ্য আছে কিনা তাই বারবার মেলানোর চেষ্টা করছিল, যখন সরলার ভালোবাসার কাছে নলিনীর ভালোবাসা সাগরের কাছে নিতান্তই পুকুরের জল তুলনা করে আপন মনেই তর্ক করছিল, ঠিক সেই সময় ধীরে ধীরে দরজা খুলে নলিনী সেখানে এলো। সত্যেন্দ্র চেয়ে দেখল নলিনী এসে সত্যেন্দ্রর পায়ের কাছে বসল। সত্যেন্দ্র তার আধ বোঝা 2 চোখ আরো জোর করে বুঝল। বহুক্ষণ এইভাবেই কাটল, তবু সব চুপচাপ। সত্যেন্দ্রনাথ এবারে বিরক্ত হল। পাশ ফিরে কঠিন স্বরে এবার জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? নলিনী নিঃশব্দে কাঁদছিল, তাই কিছু উত্তর দিতে পারল না। কিন্তু তার কান্না দেখে এবার ডেপুটি বাবু আরো একটু ক্রুদ্ধ হয়ে পড়ল। রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শোকে যাও। তুমি শোবে চলো। আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদলে সত্যেন্দ্র বিরক্ত হয়, তাই নলিনী চোখের জল মুছে ফেলল। স্বামীর কাছে সে আর কখনো কাঁদবে না। ধীরে ধীরে পায়ের উপর হাত রেখে এবার নলিনী বলল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভিতরে চলো। সত্যেন্দ্র প্রতিজ্ঞা করেছিল কিছুতেই সে আজ ভিতরে যাবে না। বলল, আমার কষ্টের কথা এত রাতে ভেবে আর কোনো কাজ নেই। তুমি শোকে যাও আর আমাকে ঘুমোতে দাও, যাও। নলিনী সত্যেন্দ্রকে চিনত। স্বামী যখন একবার না বলেছেন, তাকে হ্যাঁ করার সাধ্য কারণ নেই। নলিনী উঠে চলে গেল। সমস্ত রাত্রি সে নিজের ঘরে বসে কেঁদে কাটাল। পরদিনও সত্যেন্দ্র বাড়ির ভিতর এলো না, এমনকি নলিনীর সঙ্গে দেখা অব্দি করল না। নলিনীর একখানা চিঠি মাতুর হাত দিয়ে সত্যেন্দ্রকে দিয়েছিল, কিন্তু সত্যেন্দ্র চিঠি না পড়েই মাতঙ্গিনীর সামনে ছিঁড়ে ফেলে দিয়ে পড়ল, এ শোনো, এসব আর এনো না, একদম না, যাও। 4-5 দিন পর একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় এসে পৌঁছালেন। হঠাৎ দাদাকে দেখে নলিনী খুশি হলেও অবাক হলো বেশি। বলল, দাদাজি, তা বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? আমি নিজে চলে এলুম। তাই ব্যস্ত কথাটার অর্থ নলিনী তৎক্ষণাৎ বুঝে ফেলল। কোনো মতে কাঠ হাসি হেসে বলল,
তোমাদের যে অনেকদিন দেখিনি দাদা। সেদিনই স্বামীর চরণে প্রণাম করে নলিনী তার দাদার সাথে গাড়িতে উঠে রওনা হয়ে গেল। সেই রাত্রে সত্যেন্দ্রনাথ একটুও ঘুমোতে পারল না। সারা রাত্রি ধরে সে কেবল ভাবল, একটু একটু কি বাড়াবাড়ি করে ফেললাম, এতটা না করলেও বোধহয় পারতাম। নলিনীর সাথে মাতুও গিয়েছিল, সেই কেবল যাবার যথার্থ কারণ জানত। নলিনী মাতুকে বিশেষ করে বলে দিয়েছিল যেন সে বাড়িতে ঘুণাক্ষরেও কোনো কথা না বলে। এ কথা প্রকাশ করলে স্বামীর অপমান করা হবে। নলিনীর সঙ্গে তিনি ভালো করুন মন্দ করুন, তবু তার স্বামীকে নিয়ে লোকে দুটো মন্দ কথা বলবে, এ তার মোটেও সহ্য হবে না। বাপের বাড়ি গিয়ে নলিনী তার বাপ মাকে প্রণাম করল, ছোট ভাইটিকে করে নিল। শুধু মন থেকে হাসতে পারল না। পৃথিবীতে প্রায় দেখা যায় একটা সামান্য কারণ থেকেই গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্ত চাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের প্রধান কারণ হয়েছিল। অকিঞ্চিতকর রূপ লালসার জন্যই শুধু আস্ত ট্রয় নগর ধ্বংস হয়ে গেল। মহানুভাব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই অমন বিপদগ্রস্ত হয়েছিলেন। জগতে রূপ আরো দৃষ্টান্ত রয়েছে। সত্যেন্দ্র নলিনীর বেলাতেও তাই হল। একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি গজিয়ে উঠল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করেনি। স্বামীর কষ্টের কথা মনে করে সে নীরবে সমস্ত সহ্য করত, কিন্তু এবারে আর পারল না। মনে করলে এই ছোট্ট একটি কারণে যে স্বামী দ্বারা পরিত্যক্ত হয় সে মনে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকোতে লাগল। ওদিকে সত্যেন্দ্রের অভিমান ফুরিয়ে গেছে। নলিনী কাছে এক দণ্ড না থাকলে যার চলে না, তার এই মিথ্যে অভিমান আর কতদিন টিকতে পারে? অযথাই এই অভিমানী তার দারুণ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সত্যেন্দ্র প্রতিদিন চাতকের মতন চেয়ে থাকে আজ হয়তো নলিনীর চিঠি আসবে, হয়তো সে লিখবে, আমাকে নিয়ে যাও। সত্যেন্দ্র ভাবে একবার অমন চিঠি পেলে সে স্ত্রীকে মাথায় করে নিয়ে আসবে, আর কখনো তার সাথে কোনো অন্যায় ব্যবহার করবে না। কিন্তু ওই যে ভবিতব্যকে অতিক্রম করবে কার সাথে? যা হবার তা হবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। এভাবেই আজকাল করতে করতে এবার 6 মাস কেটে গেল। তবু হতভাগিনী কোনো কথা লিখল না। সত্যেন্দ্রনাথ ভাঙল, কিন্তু মচকাল না। ক্রমশ সত্যেন্দ্রনাথের কাছে সবটা একেবারে অসহ্য হয়ে উঠল। লুপ্ত অভিমান আবারও আগুনের শিখার মতন দপ করে চলে উঠল। আর এবারে তাতে ঘি হয়ে চোখ দিল রাগ। হিতাহিত জ্ঞান শূন্য সত্যেন্দ্রনাথ নিজের কোনো দোষ দেখল না, কেবল ভাবল যার অহংকার এত, তার জন্য তেমনই প্রতিশোধ পড়াত। কেউই নিজের দোষ দেখল না। সেই অর্থমিলিত হৃদয় দুটি আবার চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। যৌবনের প্রারম্ভে যে সংকুচিত লতা সযত্নে বড় হয়েছিল, আজ তাতে সহসা টান পড়ে ছিঁড়বার উপক্রম হল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিই না, তারও দিই না। দুজনেই ভুল করেছ, দোষ করনি। ভুল দেখাতে পারলে আত্মগ্লানি কার যে বেশি হতো সে ভগবানই জানেন। কি জানি কোন আকাঙ্ক্ষায় কি স্বাদ পূর্ণ করতে তোমরা এতটা করলে। অমন রূপে গুণে সেরা বউকেও ছেলের পছন্দ হলো না। এই নিয়ে সত্যেন্দ্রের মায়ের বড় দুঃখ।
অমন চাঁদপানা বউ নিয়ে ঘর করতে পারলেন না ভেবে তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে আছেন। তার শত চেষ্টাতেও ছেলের মত ফিরল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ হলো না, তখন আর কিসের বউ? ছেলের আদরেই তো বউয়ের আদর। আমারই বা হাত কি? নিজে দেখে শুনেই তো বিয়েখানা করলে সত্য। এখন আমি কি করে ছেলেকে আটকাবো? আমার হয়েছে পোড়া কপাল। দুদণ্ড শান্তিতে সংসার যে করবো তারও প্রতি জো নেই গো। আপন মনে বিড়বিড় করতে করতে সত্যেন্দ্রের মা বরণডালা সাজাতে বসলেন। 2 বছর আগে হরদেব বাবুর মৃত্যু হয়েছে। স্বামীর কথা মনে করে সত্যেন্দ্রের মায়ের চোখ ফেটে জল এলো। আবার মনে পড়ল নলিনীর কথা। তাতে চোখের জলের ধারা আরো খানিক বাড়ল। কি জানি কেমন বউ আসবে? কর্তা বেঁচে থাকলে তাকে বোধহয় এত বিড়ম্বনায়, এত তটস্থ হয়ে সংসার করতে হতো না। সত্যেন্দ্র বিয়ে করে ঘর এলো। মা বউ বরণ করে আবার ঘরে তুললেন। আবার পোড়া চোখে জল এলো। জল মুছতে মুছতে তিনি বললেন, চোখে কি পড়েছে কে জানি, কেবলই জল আসছে। গায়ের ননী মারুজ্যের পুত্রবধূ গিরিবালা বড় মুখ ফোড়ে। তবে নলিনীর সঙ্গে তার বড় ভাব ছিল। দুজনে দুজনকে বেয়ানও পাতিয়েছিল। যেমন দিনে দাঁড়িয়ে সে আর চুপ থাকতে না পেরে সত্যেন্দ্রের মাকে বলল, তা এই বয়সে 3 বার? তোমার চোখে আরো কতবার কি পড়বে দেখোই না জ্যাঠাই মা। শুধু গিরিবালা কেন, আরো 5-10 জন লোকের অকথা কুকথায় কান পাতা তাই যেন। সবই সত্যেন্দ্রের মা মুখ বুজে শুনলেন। সত্যেন্দ্রের কানেও গেল অনেকটা। আগামীকাল সত্যেন্দ্র আর নতুন বউয়ের ফুলসজ্জা। এমন সময় কোথা থেকে যেন একটা ভারী জমকালো রকম তত্ত্ব এসে পড়ল। বর কনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি সবই বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতন সুন্দর চেলি গ্রামে এর আগে কেউ দেখেনি। সবারই শুধু এক জিজ্ঞাস্য, এ কোথাকার তত্ত্ব? সত্যেন্দ্রর মা একবার ঢুকে গেলে শুধু একটাই কথা বলেছিলেন, ওই তো সত্যকে একজন বন্ধু পাঠিয়েছে। সত্যেন্দ্রের মা চোখের জল লুকিয়ে আসল কথা চাপা দিয়ে হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টি করে একে একে সকলকে বিলি করতে লাগলেন। সবাই যে যার ভাগ নিয়ে চলে গেল। যাবার সময় রায়বাড়ির সেজো মেয়ের রাজবালা বলল, বেশ তত্ত্ব করেছে। নেত্রকালী বলল, তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। আর 2-5 লাইনে তত্ত্বের প্রশংসা শেষ করে উঠল অন্য প্রসঙ্গ। চুকমায়া বলল, আচ্ছা আমরা বিয়ে করলে কেন গো? কেন তা বলল, কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানি, সব বোঝা যায় না। কি গো রামমণি, তুমি কিছু জানো নাকি? জানি মানে? বরং বলো কিভাবে জানলু। বলি কি, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে তোমরাও বুঝে ফেলতে। দেখতে থাকো, ছুরি সব বোতা কেমন ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহখানা হয়েছিল। নলিনীটা স্বভাব চরিত্র মন্দ লোক, স্বভাব চরিত্র খান মন্দ, না হলে কি অমন পুণ্যবান স্বামী শাওরি বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তোমরা বলো না, বর আবার বিয়ে করে? মুখে কেউ কিছু না বললেও কথাটা অনেকের মতের সঙ্গে মিলল। এর 2-1 দিন পরে গ্রামের প্রায় সকলেই জানল
রমমণি জমিদার বাড়ির গূঢ় রহস্য ভেদ করেছে। আগের বউটার স্বভাবে কালি ছিল বলেই সত্যেন্দ্র তাকে খেদিয়েছে। কথাটা ধীরে ধীরে এক বাক্যে অনেকেই স্বীকার করল। একসময় সত্যেন্দ্রের মায়ের কানে কথাটা গেল। তিনি ঘরের কপাট বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার নলিনী কুকুলোটা সারা গ্রামে আমার লক্ষ্মী মতো বউটাকে নিয়ে সবাই কি বলছে। ঠাকুর, তুমি আমাকে ডেকে নাও ঠাকুর। আমার নিষ্পাপ মেয়েটা নিন্দে মা হয়ে আমি নিজের কানে কি করে শুনি ঠাকুর। ঠাকুর, কি জানি কেন সত্যেন্দ্রের মা সরলার চেয়ে নলিনীকেই বেশি ভালোবেসেছিলেন। কিন্তু হায়, জন্মের মতো সেই নলিনীর চেয়ে কপাল ভেঙে গিয়েছে। সত্যেন্দ্রের মা মনে মনে ভাবলেন, সত্য মানে তো ভালো, নইলে আমি নলিনীকে সাথে নিয়ে কাশিবাসী হব। কি করবে এখানে থেকে ওই পোড়া কপালে? ওর তো এ জন্মের মতন সব সাধই মিটিয়ে দিয়েছে ঠাকুর। মধ্যিখান থেকে অযথা লোকের কুকথা শুনবে আর যন্ত্রণা পাবে। সত্যেন্দ্রের মা বাইরে গিয়ে মাতুকে ডেকে আনলেন। যে বিশাল আকার তত্ত্বকে তিনি সত্যর বন্ধু পাঠিয়েছে বলে সকলের সামনে বলেছিলেন, সেটা আসলে পাঠিয়েছিল খোদ নলিনী। মাতুই তত্ত্ব নিয়ে এসেছিল। ঘরের ভেতর দাসী আর গৃহিণী অনেকক্ষণ ধরে চোখের জল ফেলতে ফেলতে হাহুতাশ করলেন। মাতু জানালো কেমন করে নলিনীর সোনার বর্ণ কালি হয়েছে, কি অপরাধে সত্যেন্দ্র তাকে পায়ে ঠেলেছে, কত কাতর বনে নলিনী তার শাশুড়িকে প্রণাম পাঠিয়েছে ইত্যাদি। শুনতে শুনতে সত্যেন্দ্রের মায়ের পুত্র বধূর প্রতি স্নেহ যেন শত গুণ বেড়ে উঠল। ছেলের উপর নিদারুণ অভিমান জন্মালো তার। মনে মনে ভাবলেন, আমি কি সত্যর কেউ নই? আমার সকল কথাই কি ওর কাছে বেকার? আমার কি একটা কথাও থাকবে না? আমি আবার নলিনীকে ঘরে আনবো। অমন লক্ষ্মীর কি এ দশা করতে আছে? না না না, এ হবে না। সেই দিন সন্ধ্যার সময় ছেলেকে ডেকে তিনি বললেন, নলিনীকে তুমি ঘরে নিয়ে এসো। সত্যেন্দ্র ঘাড় নেড়ে বলল, না। ওরে ওরে, আমার নলিনীর নামে গ্রাম্যে কলঙ্ক উঠেছে যে, তুই তার স্বামী, তার মান রাখবি নি? কিসের কলঙ্ক? বুঝিস না কিসের কলঙ্ক? মন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? বন্ধ করে কি হবে? তারপরে তুই তবু আনবি না? না। বেশ, তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এখানে এক দণ্ড আর থাকতে চাই না। সত্যেন্দ্র এখন আর আগের সত্যেন্দ্র নেই। সরলার আদরের ধন, সোহাগের পাত্র, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদর স্বামী, নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনির মতন সত্যেন্দ্রনা তার নেই। সেও বুকে পাথর চাপিয়েছে। লজ্জা, শরম, হিতাহিত জ্ঞান সবই লুটিয়ে ফেলেছে। তাই সে অনায়াসেই বলল, তোমার যেখানে ইচ্ছে হয় যাও, কিন্তু আমি আর কাউকে আনতে পারবো না। সত্যের মুখে কথা শুনবেন মা তা স্বপ্নেও ভাবেননি। তিনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। যাবার সময় কেবল একবার বললেন, তবে বৌমা আমার কুলোটা নয়।
তা বেশ চেনো। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডেকে বলল, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? তত্ত্ব? আমার বন্ধু? কই, জানি না তো। বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় নিয়ে ঘরে আসলেন। সত্যেন্দ্র দেখল সবই বেশ দামি জামা কাপড়। সে ভীষণ অবাক হলো। তার কোন বন্ধু পাঠিয়েছে সব? বউয়ের চেলিখানি ভালো করে দেখতে দেখতে সে হঠাৎ লক্ষ্য করল এক কোণে কি একটা বাঁধা রয়েছে। খুলে দেখল একটা ছোট্ট চিরকুট। তাতে হাতের লেখাটা দেখে সত্যেন্দ্রের মাথা ঝাঁঝা করে উঠল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই। তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও। সেই রাতের ফুলশয্যা সত্যেন্দ্রের পক্ষে কণ্টক শয্যা হল। আজ প্রায় 2 মাস হল সত্যেন্দ্রের তৃতীয় বিয়ের। সকালে ডাকে পাবনা থেকে একখানা চিঠি আর একখানা ছোট পার্সেল তার কাছে এসেছে। চিঠিটা নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। তাতে লেখা, সত্যেন্দ্রবাবু, আমি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিকা বোন নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়েছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয়। আপনার নামাঙ্কারী অঙ্গুরীটি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনার নূতন স্ত্রীকে পরাইয়া দেন। ভরসা করি তাহার আশা পুরিবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়েছে যেন তাহার ছোট বোনটি কোনো ক্লেশ না পায়। দিদি, শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন এক ছোট পুত্র সন্তান হয়ে মারা যায়, সত্যেন্দ্রনাথ তখন এই আংটিটি তার আঙুলে পরিয়ে দিয়েছিল। মৃত্যুর অন্তিম মুহূর্তে সেই সময়টুকুর কথা মনে করেই কি নলিনীর চোখ বুঝেছিল তবে? সত্যেন্দ্রনাথ আর কখনো পাবনায় যায়নি। যে কারণেই হোক, সত্যেন্দ্রের মায়ের আর কাশিবাসী হওয়াও হয়নি। নতুন বউয়ের নাম ছিল বিধু। বিধু বোধ হয় পূর্ব জন্মে নলিনীর বোন ছিল। শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং এবং স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।